আমরা 4 বন্ধু সেবার মোটরে অল ইন্ডিয়া ট্যুরে বের হয়েছিলাম। আমার সঙ্গে ছিল নিমাই, কার্তিক আর মনোজ। 1010 টাকা সঙ্গে ছিল, আর ছিল 2টো লাইসেন্স করা বন্দুক, 2টো দামি পাওয়ারফুল টর্চ, তাছাড়া টুকিটাকি নানা জিনিসপত্র। নিমাই আবার ভয়ঙ্কর পেটুক। সে জল খাবার খায় দিনের মধ্যে 5-7 বার, তাই প্রচুর খাবার সবসময় 2টো টিফিন ক্যারিয়ারে ভর্তি করে রাখতে হয়। সেবার রাঁচি পেরিয়ে পশ্চিম দিকে চলেছিলাম আমরা। সন্ধ্যা পার হওয়ার সঙ্গে সঙ্গে ঘন ঘোর মেঘে আকাশ ছেয়ে গেল। শোঁ শোঁ শব্দে দামাল হাওয়া বইতে লাগলো। রাঁচি থেকে মাইল 2 এগিয়ে এমন অবস্থা হলো যে মোটর নিয়ে আর এগোনোই যায় না। কর কর শব্দে বাজের গর্জন শোনা যেতে লাগলো। দামাল হাওয়া গাছগুলোকে নিয়ে যেন মাতামাতি করতে শুরু করে দিয়েছে। ঝড়ে কত গাছ মরমর করে ভেঙে পড়েছে, আর এগোনো চলে না। সন্ধ্যা হতে না হতেই ভীষণ অন্ধকার দিকচক্রবালকে আচ্ছন্ন করে ফেলল। তারপর হঠাৎ নামল ভীষণ শিলাবৃষ্টি। আমরা চারদিকে চেয়ে দেখলাম কোথাও আশ্রয় মেলে কিনা, কিন্তু কোথাও আশ্রয়ের স্থান নেই। দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। মাঝখান দিয়ে বনের বুকে এগিয়ে চলেছে কুচকুচে কালো পিচ ঢালা রাজপথটা। হঠাৎ একটা দৃশ্য আমাদের মনে আশার সঞ্চার করল। মাঠের মাঝে পথের ধারে একটি সুন্দর বাড়ি সাজানো, বেশ বড় বাড়ি। দেখলে কোনো জমিদার বাড়ি বলে মনে হয়। এখান থেকে লোকালয় অন্তত 2 মাইল দূরে। এখানে এই নির্জন জঙ্গলের ধারে মাঠের পাশে একটা সুন্দর বাড়ি যে দেখতে পাবো তা আমরা আশাই করিনি। আমি বললাম, ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলে মনে হচ্ছে। নিমাই বলে, গাড়ি ঢোকাও, আগে বিশ্রাম তারপরে জলযোগ। কার্তিক বললে, ধুর তোর জলযোগ, প্রাণ বাঁচাতে পারিস কিনা দেখ। গাড়ি পার্ক করার মতো বিশাল উঠানো ছিল। গাড়ি সেখানে ঢুকিয়ে আমরা নেমে পড়লাম। তারপর মালপত্র নিয়ে বাড়ির সামনের বারান্দায় এসে দাঁড়ালাম। অন্ধকারের ঘন কালো ওড়না তখন সারা পৃথিবীটাকে যেন গ্রাস করেছে। আমরা দেখতে পেলাম সুন্দর চকচকে মোজাইক করা বিরাট বারান্দা, সামনে হল ঘর, দরজা বন্ধ। আমরা কড়া নাড়লাম, কিন্তু কেউ সাড়া দিল না।
তখন আমি হাঁক দিলাম, কে আছেন বাড়িতে? কোনো উত্তর পেলাম না। তখন নিমাই বললে, দরজাটাতে ধাক্কা দে না। আমি দরজাটাতে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সামনে বিরাট হল ঘর, এত বড় বাড়ি, অথচ সেখানে লোকজন নেই। আশ্চর্য ব্যাপার। যা হোক, আমরা দেখলাম ঘর দোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কে যেন আজই ঘরটা ঝাঁট দিয়ে রেখে গেছে। হল ঘরের পরে আরো বড় বড় ঘর, তার একপাশে দোতলায় যাবার সিঁড়ি। আমরা টর্চ জ্বেলে দোতলায় উঠলাম। দোতলায় 3টি ঘর, প্রতিটি ঘর পরিচ্ছন্ন। একটা ঘরে দেখলাম খাট, টেবিল, চেয়ার, টেবিলে ফুলদানি, তাতে টাটকা রজনীগন্ধার ঝাড়। মনোজ বললে, এই ঘরটাতেই আজ রাত কাটাতে হবে। আমরা হল ঘরের সদর দরজা বন্ধ করে মালপত্র নিয়ে দোতলার ঘরটাতে আশ্রয় নিলাম। নিমাই অনেক কষ্টে আমাদের সঙ্গের বড় হারিকেনটা জ্বেলে দিল। মনোজ আবার ঠাট্টা করে হারিকেনকে বলে হরি খোলা। যা হোক, হারিকেনের আলোয় ঘরটা আলোকিত হলো। কার্তিক বললে, আচ্ছা, আমরা যে এই বাড়িটাতে আশ্রয় নিলাম, তা কেউ এ বাড়িতে থাকে না? মনোজ বললে, হয়তো কেউ থাকে, সে বেরিয়ে গেছে, তারপর ঝড় জলে ফিরতে পারেনি। বিনা অনুমতিতেই তো আমরা আশ্রয় নিলাম, এখন দেখা যাক ভাগ্যে কি আছে। নিমাই বললে, তাহলে এবার টিফিন ক্যারিয়ারটা খুলি, জলযোগটা। আমি বললাম, তা ভালোই, বের কর কি আছে। টিফিন ক্যারিয়ার থেকে বের হলো কচুরি, আলুর দম আর কাঁচা সন্দেশ। আমরা পেট ভরে খেলাম। ওয়াটার বোতল দুটো থেকে জলও খাওয়া হলো। তারপর নিমাই বললে, এবারে ঘুম, এক ঘুমে রাতটা কেটে যাবে। ঠিক হলো খাটে শোবে কার্তিক আর মনোজ, আমি আর নিমাই মেঝেতে শতরঞ্চি পেতে শোব। 4 জনে শুয়ে গল্প করলাম। মনোজ বললে, বাড়ির মালিক তো এখনো এলো না, কি ব্যাপার বলতো? কার্তিক বললে, যা ঝড়জল চলছে, ফিরবে কি করে? নিমাই বললে, ওরা ফিরতে হয় ফিরুক, না হয় না ফিরুক, আমরা তো নিশ্চিন্ত হলাম, জলযোগ তো জোর হলো, এবার ঘুমানো যাক। আমরা 2টো বন্দুক আর টর্চ 2 পাশে রেখে দরজা বন্ধ করে ঘুম দিলাম। দেখতে দেখতে আমাদের 2টো চোখ ঘুমে জড়িয়ে এলো। আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। এক সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনি পাশের ঘরে সুন্দর গান বাজনার শব্দ হচ্ছে। কে যেন সুন্দর সুরে তবলা বাজাচ্ছে আর তার তালে তাল মিলিয়ে নাচ চলছে, রুমঝুম রুমঝুম। তার সঙ্গে সঙ্গে গান গাইছিল একজন। গান বাজনা শুনে মনটা আনন্দে ভরে উঠল। এ বাড়িতে তাহলে যারা থাকে তারা গান বাজনা চর্চা করে।
আমি নিমাইকে আর কার্তিককে ঠেলা দিলাম। তারা উঠে বসলো। আমি বললাম, চল, আমরা যে এখানে আছি গৃহস্বামীর অনুমতি নিয়ে আসি। আমরা সকলে উঠে বসলাম। তারপর দরজা খুলে পাশের ঘরে এসে দেখি একজন তবলচিত তবলা বাজাচ্ছে আর একজন মহিলা গান গাইছে। মহিলা অপরূপা সুন্দরী। তার পাশে তাকিয়া হেলান দিয়ে একজন লোক বসে আছে। আমরা কথা বললে গান বাজনায় বাধা পড়বে, তাই আমরা কিছু বললাম না। আমরা গান শুনতে লাগলাম তন্ময় হয়ে। তারপর এক সময় দেখি একজন অপরূপা সুন্দরী মহিলা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। তার হাতে বিরাট একটা ছোরা, চকচক করছে। তার সঙ্গে দুজন বিশালদেহী পালোয়ানের মতো লোক। আমাদের পাশ দিয়ে ওরা তিনজন ঘরের মধ্যে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে তাকিয়া হেলান দিয়ে বসা জমিদার লোকটি বলে উঠল, এ কি মল্লিকা তুমি? ছোড়া হাতে মহিলা বললে, হ্যাঁ, আমি এলাম। অনেক অত্যাচার সহ্য করেছি। না শোনো, আর কখনো তোমার অবাধ্য হব না। না, তোমাকে অনেক বলেছি, কিন্তু তুমি শোনোনি, তাই আর শুনতে রাজি নই। তুমি তোমার বাইচি নিয়ে ফুর্তি করবে আর আমি বসে বসে চোখের জল ফেলবো? তা হয় না। আজ সব শেষ করব। এই বলে মল্লিকা নামধারী মেয়েটি এগিয়ে ওই গায়িকার বুকে আমূল ছোঁড়া বিঁধিয়ে দিল। একটা আর্ত চিৎকার ধ্বনিত হলো। সঙ্গে সঙ্গে গায়িকার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটল। সে লুটিয়ে পড়ল। মল্লিকা তারপর ছোরা নিয়ে লোকটির দিকে এগিয়ে গেল। লোকটা ভয় পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু মল্লিকা তার বুকেও বসিয়ে দিল ছোরাটা। সঙ্গে সঙ্গে এলিয়ে পড়ল লোকটিও একটা আর্ত চিৎকার করে। মল্লিকা তারপর পাগলিনীর মতো অট্টহাসি হাসতে হাসতে নিজের বুকে ছোরাটা বসিয়ে দিল। তারপর সে এলিয়ে পড়ল। সব দেখে শুনে আমরা হতভম্ব। কার্তিক হঠাৎ বললে বাকি লোকদের, কে তোমরা? এসব ঘটলো, তোমরা বাধা দিলে না কেন? সঙ্গে সঙ্গে বাকি লোকগুলি হা হা করে অট্টহাসি হেসে উঠল। তারপর মুহূর্তের মধ্যে আরো আশ্চর্য ব্যাপার, ঘরে কেউ নেই। লোকগুলি সব কোথায় গেল? মৃতদেহগুলিও নেই, লোকগুলিও নেই। কেবল অট্টহাসির শব্দ ভেসে আসছে। কার্তিকের হাতে ছিল বন্দুক। সে ওটা উঁচিয়ে ধরে বললে, কে তোমরা? তখন দেখা গেল কোণে একজন লোক এসে দাঁড়িয়েছে। সে বললে, তোমরা চলে যাও, এ বাড়িতে যা দেখার তা তো সব দেখলে, এবারে যাও। কার্তিক বললে, কিছুতেই যাব না, আমরা ওসব ভূতপ্রেত ভয় পাই না। সঙ্গে সঙ্গে লোকটা একটা বড় থানিট ঘরের মধ্যে ছুঁড়ে ফেলল। কার্তিক বন্দুক তুলে লোকটিকে গুলি করল। সঙ্গে সঙ্গে আবার প্রচণ্ড শব্দ হলো।
কেউ কোথাও নেই। এক সময় দেখি পেছনে দুজন বিরাট লোক, পালোয়ানের মতো দেহ। তারা বললে, চলে যাও, চলে যাও। কার্তিক আবার বন্দুক তুললে সেদিকেও। তারা বললে, বন্দুক দেখে আমরা ভয় পাই না। কার্তিক আবার বন্দুক তুলল, আবার সে গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে তারা মিলিয়ে গেল। আবার একটু পরে তাদের দেখা গেল। আমি বললাম, কার্তিক চল, ভয় করিস না। আমরা সকলে নিচে নেমে এলাম মালপত্র নিয়ে। কেউ বাধা দিল না আর। মালপত্র সব গাড়িতে তুলে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। মনোজ হাত ঘড়ি দেখল। রাত তখন প্রায় 2টো বাজে। আকাশে মেঘ তখনও আছে, তবে ঝড় বৃষ্টি থেমে গেছে। আমরা গাড়িতে চেপে সোজা চললাম পশ্চিমের দিকে। আরও মাইল 2-3 এগিয়ে আমরা দেখতে পেলাম একটা লোকালয়। সেখানে এক ভদ্রলোকের বাড়িতে দরজা ধাক্কা দিয়ে ঘুম ভাঙালাম। আমাদের দেখে তিনি বললেন, কে আপনারা? আমরা তখন সব খুলে বললাম। সব শুনে তিনি বললেন, ও, আপনারা তাহলে ওই পোড়া ভুতুড়ে জমিদার বাড়িতে গিয়েছিলেন বুঝি? আমি বললাম, ভাঙা নয়, সুন্দর সাজানো বাড়ি। না না, কোনো পথিক দেখলে ওই বাড়ি সুন্দর রূপ ধরে পথিকদের আকর্ষণ করে, তাদের ভয় দেখায়। আজ থেকে 50 বছর আগে জমিদার স্বরূপ সিংয়ের আমলে যা ঘটেছিল তাই দেখা যায়। যা দেখলাম আমরা তা কি সত্যি? হ্যাঁ, তবে তা ঘটেছিল 50 বছর আগে। চারপাশে আরও বাড়ি ছিল ছোটোখাটো, সবাই পালিয়ে গেছে। এখন সব মাঠ আর বন। আমরা ওই ভদ্রলোকের বাড়ির অতিথি হলাম। পরদিন সকালে আমরা গাড়ি চেপে গেলাম ওই বাড়িটা দেখতে। দেখি রাতের সেই সুন্দর বাড়ি নেই, তার বদলে একটা ইট বের করা ভাঙা জীর্ণ বাড়ি পড়ে আছে। আমরা বুঝলাম আমরা সে যাত্রা প্রাণে বেঁচে গেছি। 50 বছর আগে যে ঘটনা ঘটেছিল, আজও প্রতি রাতে তার পুনরাভিনয় হয় ওই বাড়ির বুকে।